আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনী 1 থেকে অঙ্ক সমাধান করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং সেই অনুযায়ী নিয়মিত প্র্যাকটিস করবে। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে ভিডিওগুলো তোমাদের কাছে খুব দ্রুতই পৌঁছে যায়। দেখো 9 নম্বরে যেটা বলা হয়েছে, আমি 9 নম্বর থেকে শুরু করছি কারণ এর আগেরগুলো সব নৈর্ব্যক্তিক প্রশ্ন। নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। এখন এই যে এই চিত্রগুলো, এখন প্রথম প্রশ্নটি হলো কাঠির সংখ্যার তালিকা করো। তাহলে দেখো কাঠিগুলো আমরা কিভাবে গণনা করব। এই যে এটা একটা কাঠি, এটা দুইটা, এই আর একটা তিনটা, আর একটা চারটা। তাহলে প্রথম চিত্রটি তৈরি করতে কয়টি কাঠি লেগেছে? 4টি। একইভাবে আমরা পরেরটা গণনা করব। দেখো এই পর্যন্ত কিন্তু আমরা গণনা করেছি 4টি, তাহলে 5, 6, 7, তাহলে পরেরটায় লাগছে 7টি। এখন এই পর্যন্ত লেগেছে 7টি, তারপরে দেখো 1, 8, 9, 10, তাহলে পরের বার লাগছে কিন্তু 10টি। তাহলে কাঠির তালিকা কি হবে, কি লিখতে পারি আমরা? এটা লিখেছে 4টি, 7টি, 10টি। তাহলে 9 ক। কাঠির সংখ্যার তালিকা 4, 7, 10। এখন খ নম্বরে কি বলা হয়েছে দেখো, তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে এখন এর পরের সংখ্যাটি কি হবে, মানে আমরা আরও একটা চিত্র এঁকেও দেখতে পারি। এটা চিত্র আঁকলে কিন্তু সরাসরি আমরা গুণে এটা বের করে দিতে পারি যে কয়টি লাগবে, যদি আর একটা চিত্র আঁকি। কিন্তু এখানে বলেছে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। তাহলে আমরা এখানে একটু অন্য পদ্ধতিতে যাব। আমরা প্রথমে দেখব এখানে প্রদত্ত তালিকার কোনটি? 4, 7, 10। এখন দেখো এই সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য কত, প্রত্যেকটা থেকে প্রত্যেকটার পার্থক্য কত। তাহলে পার্থক্যটা আমরা বের করি। পার্থক্য দেখো, প্রথমে আমরা এই যে 4 আর 7-এর পার্থক্য বের করি। 7 থেকে 4 বিয়োগ দিলে হচ্ছে 3, আবার 10 থেকে 7 বিয়োগ দিলে হচ্ছে 3। তাহলে পার্থক্য কত? 3। মানে প্রত্যেকটা একটা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য, আগেরটা সংখ্যা পরেরটা থেকে আগেরটার পার্থক্য হলো 3। তাহলে এর পরেরটা যদি আমরা বের করতে চাই তাহলে এটাও হবে পার্থক্য 3। আর পার্থক্য 3 মানে কিন্তু এই আগেরটার সাথে 3 যোগ করে পরেরটা পাচ্ছি। দেখো এই 4 আর 3 যোগ করলে হচ্ছে 7, এই 7 আর 3 যোগ করলে হচ্ছে 10। তাহলে 10-এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে পাবো 13। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা পরবর্তী সংখ্যাগুলো পাবো। তাহলে পরবর্তী সংখ্যাটি হবে 10 যোগ 3 ইকুয়াল টু 13। এটা কিন্তু আমরা এখানে দেখিয়েও দিতে পারি। 3, 13, 10-এর সাথে 3 যোগ করে 13। এখন তোমরা এর পরেরটাও কিন্তু ইজিলি বের করতে পারবে। আবার যদি আমরা 3 যোগ করি, 13-এর সাথে 3 যোগ করলে এটা হবে 16। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা অনেক সংখ্যা বের করতে পারবো। পরের যদি আমাদেরকে 3টা 4টা বের করতে বলে সেটাও কিন্তু আমরা এই নিয়মে বের করে দিতে পারবো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিই।
কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো। তাহলে আমরা এর পরের চিত্রটা এঁকে নিব, তারপরে আমরা উত্তরটাকে ব্যাখ্যা করব যে কিভাবে এই যে আমি উত্তরটা দিলাম যে প্রতিটির পার্থক্য 3, পরবর্তী সংখ্যা 13, এই উত্তরটা আমি যাচাই করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এঁকে নেই। তাহলে পরবর্তী চিত্রটা হবে এরকম, ওটা এঁকে নিব, তারপরে আমরা উত্তরটাকে ব্যাখ্যা করব যে কিভাবে এই যে আমি উত্তরটা দিলাম যে প্রতিটির পার্থক্য 3, পরবর্তী সংখ্যা 13, এই উত্তরটা আমি যাচাই করব। ঠিক আছে, তাহলে দেখো আমরা এঁকে নেই। তাহলে পরবর্তী চিত্রটা হবে এরকম, এটি হলো পরবর্তী চিত্র। ঠিক আছে, পরবর্তী চিত্রটা আমরা কিভাবে আঁকছি দেখো, এখানে হলো 3টা আয়ত, এই 3টা, তাহলে এই যে আমরা 4টা এঁকে নিলাম, পরের বার হবে 4টা, তারপরের বার হবে 5টা, তারপরের বার হবে 6টা, এভাবে একটা করে বাড়তে থাকবে। এখানে দেখো 1টা আয়ত, এখানে 2টা, এখানে 3টা, তাহলে এর পরের বার 4টা, এর পরের বার 5টা। তাহলে পরবর্তী চিত্রটা আমাদের আঁকা হয়ে গেল। এখন বলেছে তোমার উত্তর যাচাই করো। তাহলে এই যে আমি আরেকটা এভাবে আঁকলাম, এটা কেন আঁকলাম এই উত্তরটা আমাকে এখন ডেসক্রাইব করতে হবে। তাহলে আমরা এটাই বলবো, প্রদত্ত প্যাটার্ন থেকে দেখা যায় যে প্রতিটি ক্ষেত্রে একটি করে আয়তাকৃতি কলাম যোগ হয়েছে বা হচ্ছে। এটি এমনভাবে যুক্ত হচ্ছে যাতে পূর্ববর্তী চিত্রের ডান দিকের কাঠিটি নতুন করে যুক্ত হওয়ায় চিত্রের বাম দিকের কাঠি হিসাবে কাজ করে। এখানে দেখো এই যে 3টা আয়ত, হ্যাঁ 3টা আয়ত যদি হয় তাহলে আমরা যখন এই পরের আয়তটা আঁকবো আমাদের কিন্তু এই কাঠিটা আগে থেকেই আছে। আয়ত মানে 4 দিকে 4টা, হ্যাঁ, তো এখানে দেখো আমাদের 4টা কাঠি লাগতেছে না, এই যে একটা, এই 3টা কাঠি লাগতেছে। বারবারই আমাদের আগের কাঠি, আয়তকৃতির আগের কাঠিটা কিন্তু এখানে দেয়াই আছে, ডান দিকের কাঠিটা দেয়াই আছে। তো আমাদের আরেকটা আয়ত তৈরি করার জন্য এই 3টা কাঠির প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এই কথাটা কিন্তু এখানে বলা হলো। তাহলে এখানে তাই এখানে 4টির পরিবর্তে 3টি কাঠির প্রয়োজন হচ্ছে। সুতরাং প্রতি ক্ষেত্রে
3টি কাঠি যোগ করে তৈরি করা চিত্রটি যথার্থ। ঠিক আছে, এই হলো ব্যাখ্যা। তাহলে আমরা প্রত্যেকবার এই জন্যই কিন্তু দেখো এই যে পার্থক্য হলো 3, হ্যাঁ, প্রত্যেকটার পার্থক্য 3। এই যে আমরা 3টা করে কাঠি প্রত্যেকবার অ্যাড করতেছি। এই যে এখান থেকে যদি দেখো এই যে 4টার পরে প্রত্যেকবার কিন্তু 3টা করে যোগ করছি। এই যে এই 3টা যোগ করার পরে এরপরে আবার এই 3টা যোগ হচ্ছে। তাহলে আমরা চতুর্থ চিত্রেও কিন্তু একইভাবে এই 3টা আমরা যোগ করেছি। তো সেটাই আমরা এখানে ব্যাখ্যা করে দিলাম। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 10 নম্বরে বলা হয়েছে দিয়াশলাইয়ের কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে। দেখো এই যে 3টা প্যাটার্ন দেয়া আছে। ক নম্বরে বলা হয়েছে চতুর্থ চিত্রে দিয়াশলাইয়ের কাঠির সংখ্যা বের করো। তো এখানে 3টা চিত্র দেয়া আছে। তো চতুর্থ চিত্রটা আমরা চলো এঁকে নিই প্রথমে। তাহলে কি প্যাটার্নে আঁকা হয়েছে দেখো, এই যে একটা ত্রিভুজ আঁকা হয়েছে প্রথমে, হ্যাঁ, এই যে এই ত্রিভুজটা। তার পরবর্তীতে কি করা হয়েছে, এটাকে এইদিকে ফ্ল্যাট এঁকে আবার আরেকটা ত্রিভুজ করা হয়েছে। এই 2টা ত্রিভুজ, এই যে 2টা ত্রিভুজ এখানে আছে, এর সাথে আবার আরও একটি ত্রিভুজ এদিকে যোগ করা হয়েছে। তাহলে পরবর্তী ত্রিভুজটা কি হবে, এই যে আমরা উপরের দিকে আরেকটা এভাবে এঁকে নেব। ঠিক আছে, এই চিত্রটাই আমরা এখানে এঁকে নেব। তাহলে এই হলো আমাদের চতুর্থ চিত্র। তাহলে এখন কাঠির সংখ্যা আমরা কিভাবে বের করব, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা কাঠি, এই যে এখানে 3টা কাঠি লেগেছে। ঠিক আছে, তারপরে এই 3টা কাঠির সাথে আবার 2টা কাঠি যোগ হয়েছে, তার মানে 5টা। তারপরে 5টার সাথে কিন্তু আবার 2টা যোগ হয়েছে, তার মানে 7টা। আর 7টার সাথে আবার 2টা যোগ হয়েছে, মানে এখানে 9টা কাঠি আছে। দেখো এক এক করে আমরা গুনি, 1 2 3 4 5 6 7 8 9। চিত্রে 9টি দিয়াশলাইয়ের কাঠি রয়েছে। এটা কিন্তু চতুর্থ চিত্রে। তাহলে এবার খ নাম্বারটা দেখে নেই। প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। চতুর্থ চিত্রটা আমরা এঁকে এটা আমরা সংখ্যা গুণে বের করেছি, হ্যাঁ, কয়টা কাঠি গণনা করে বের করেছি। কিন্তু এখানে বলা হয়েছে এই চতুর্থটা আমরা সংখ্যাটি কিভাবে বের করব, এখানে কিন্তু চিত্রের মাধ্যমে বলা হয়নি। ঠিক আছে, কিভাবে বের করব। তাহলে প্রথমেই আমাদের প্রতিটা প্যাটার্নে কয়টি করে কাঠি প্রয়োজন হয়েছে সেগুলো আমরা বের করব। প্রথম প্যাটার্নে কয়টি, দ্বিতীয় প্যাটার্নে কয়টি। তাহলে দেখো প্রথম প্যাটার্নে কিন্তু আছে 3টি, পরবর্তী প্যাটার্নে আছে 5টি, এখানে আছে 7টি। তাহলে আমরা প্যাটার্নে কাঠির সংখ্যাগুলো আগে লিখে নিব। তিন, 5, 7। এখন প্রতিটি ক্ষেত্রে পার্থক্য কি দেখো সংখ্যাগুলো। প্রতিটি ক্ষেত্রে পার্থক্য যদি আমরা বের করি, এই যে এখান থেকে দেখো আমি বের করে দিই, 5 বিয়োগ 3 এখানে হচ্ছে 2। তারপরে এখান থেকে আবার 7 বিয়োগ 5 এখানেও হচ্ছে 2। তাহলে পরেরটা কি হবে, পরেরটা কিন্তু আমরা একইভাবে বের করব। এই যে এখানে কোন সংখ্যাটা হবে আমরা জানি না, কিন্তু এখানে পার্থক্য হলো 2, হ্যাঁ। তাহলে পার্থক্য 2 মানে এই যে কিভাবে আসতেছে দেখো, 3 আর 2 5, এই দুইটা কিন্তু আমরা যোগ করে বের করতেছি। 5 আর 2 যোগ করলে হচ্ছে 7। তাহলে 7 আর 2 যদি যোগ করি তাহলে কিন্তু এখানে আমরা পেয়ে যাব 9। ঠিক আছে, তাহলে প্রতিটি ক্ষেত্রে পার্থক্য হলো
2, অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে 2 যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে। অতএব পরবর্তী সংখ্যাটি হবে 7 যোগ 2 = 9। আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে হলো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নিই। শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন? এখন দেখো, এটা হলো প্রথম প্যাটার্ন। প্রথম প্যাটার্নে আমাদের লাগতেছে 3টা কাঠি, দ্বিতীয় প্যাটার্নে লাগছে 5টা, তৃতীয় প্যাটার্নে লাগছে 7টা। এখন বলেছে শততম, তা আমরা যদি এইভাবে একে একে যাই তাহলে কিন্তু এটা অনেক বড় একটা জটিল একটা প্রক্রিয়া হবে, যে তাহলে আমাদের শততম মানে 100টা প্যাটার্ন এভাবে আঁকতে হবে। তো সেটা কি পসিবল? সেটা তো পসিবল না। সেই জন্য আমরা যেটা করব, এই যে এটার মাধ্যমে একটা বীজগাণিতিক রাশি তৈরি করব, যে রাশিটার মাধ্যমে আমরা ইজিলি এই শততম প্যাটার্নে কতগুলো কাঠির প্রয়োজন হবে সেটা আমরা বের করে ফেলতে পারবো। চলো দেখো কিভাবে করা যায়। তাহলে গ নাম্বার দেখো, তাহলে আমাদের প্যাটার্নে কাঠির সংখ্যা কিভাবে আছে দেখো। 3, 5, 7। তাহলে আমরা জেনে গিয়েছি অলরেডি যে এটার মাঝখানে পার্থক্য হলো 2। তাহলে আমরা প্রথম প্যাটার্নের সংখ্যা হলো 3। তাহলে 3কে দেখো কিভাবে লেখা যায়, যেহেতু পার্থক্য 2, তাহলে 2 গুণন 1 প্লাস 1, তাহলে 3 হয়ে যাচ্ছে না? 2 প্লাস 1 3। দ্বিতীয় প্যাটার্ন 5, তাহলে দেখো 2 গুণন 2 প্লাস 1, 2 দুগুণে 4 আর 1 5। তারপর তৃতীয় প্যাটার্ন 7, 2 গুণন 3 প্লাস 1, 3 দুগুণে 6 আর 1 7। তাহলে দেখো এখানের মধ্যে আমরা কিন্তু একটা প্যাটার্ন পাচ্ছি। এই দেখো এখানে সবগুলো 2 আর এখানে সবগুলো 1, তাহলে এটা একটা মিল আছে। আর এইখানটা আলাদা, 1 2 3 সিরিয়ালি আসতেছে মাঝখানের এই জায়গাটা। তাহলে আমরা একটা এখান থেকে কিন্তু বীজগণিতিক রাশি বের করে নিতে পারি। দেখো রাশিটি কি হবে। অতএব বীজগাণিতিক রাশিটি হবে 2 গুণন, এখানে x ধরতে পারো, ক ধরতে পারো, y ধরতে পারো, যে কোনো কিছু ধরতে পারো, ঠিক আছে। আমি এখানে 2 গুণন x ধরছি প্লাস 1। তাহলে কি হচ্ছে 2x প্লাস 1। এখানে x কেন ধরলাম জানো? এখানে x এর মান আমরা এখানে ব্র্যাকেটে লিখে দেব, যখন x = 1 2 3 এভাবে চলতে থাকবে, 100 1000 যত তুমি যে মানটা বসাও। এখন দেখো এখানে যখন x এর মান 1 বসাবা তখন কিন্তু এই যে এটা পাবা, x এর মান 2 বসাবে তখন এটা পাবে। হ্যাঁ, এই যে দ্বিতীয় প্যাটার্ন পাবা, ঠিক আছে। x এর মান যখন 3 বসবে তখন কিন্তু তৃতীয় প্যাটার্ন পাচ্ছ। তাই আমি যদি বলি 100তম প্যাটার্নটা বের করো, তখন কি করবে? x এর মান কত বসাতে হবে? 100 বসাতে হবে না? তাহলে এই যে আমাদের প্রশ্ন বলা হয়েছে শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশলাইয়ের কাঠির প্রয়োজন হবে। এখন কিন্তু আমরা এই যে ফর্মুলা বা সূত্রটা পেলাম এটার মধ্যে বসিয়ে কিন্তু ইজিলি 100তম বের করতে পারবো। আবার যদি বলি 50তম বের করো, তাহলে 2x এর জায়গায় 50 বসালে কিন্তু আমরা 50তমতে কতগুলো কাঠি আছে ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা শততমতে কতগুলো কাঠি আছে আমরা বের করে নিই। অতএব শততম প্যাটার্ন তৈরিতে
প্রয়োজনীয় কাঠির সংখ্যা 2 গুণন 100 যোগ 1, তাহলে 200 যোগ 1 201। এটাই হলো উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এভাবে কিন্তু আমরা যে কোনো সূত্র বা ফর্মুলা তৈরি করে সেখান থেকে আমরা এই যততম প্যাটার্নই বলুক, শততম, এখানে যদি বলে 1000তম বা 50তম বা 150তম, যেটাই বলুক, সেই এক্স এর জায়গায় সেই মানটা বসিয়ে দিয়ে আমরা ইজিলি বের করে নিতে পারবো। 11 নম্বর প্রশ্নে দেখো স্টেম দেওয়া আছে 5, 13, 21, 29, 37। এখানে ক নাম্বারে আছে 29 এবং 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। এখন দুটি বর্গের সমষ্টি মানে কি? বর্গ সংখ্যাগুলো আমরা কিভাবে পাই? যেমন এই যে 1 এর স্কয়ার, এটা হলো একটা বর্গ। তারপরে যে 2 স্কয়ার করলে এটা বর্গ, 3 এর স্কয়ার, হ্যাঁ, 4 এর স্কয়ার, এটা একটা বর্গ, 5 এর স্কয়ার, 6 এর স্কয়ার। প্রত্যেকটি সংখ্যার বর্গ মানে ওই সংখ্যাকে সেম সংখ্যা দিয়ে গুণ করলে যেটা পাওয়া যায়। এখন এই যে 29কে দুইটা সংখ্যার, এরকম দুইটা সংখ্যা নিতে হবে যে দুইটা সংখ্যা এরকম বর্গ করে যোগ করলে, যেমন 2 দুগুণে 4 প্লাস এই যে 9, তাহলে এটা হচ্ছে 13। ঠিক আছে, তাহলে এটা 13র এই যে দুইটি বর্গের সমষ্টি। ঠিক আছে, এই যে 13 সংখ্যাটাকে এই যে দুইটা বর্গের সমষ্টি করলে কি হয়? এই যে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, এরকম একটা জিনিস। তাহলে এরকম 29কে বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? দেখো, এটা আমি নিয়মটা খুব সহজ করে দিচ্ছি তোমাদের জন্য, মানে তোমাদের থিঙ্কিংটা কি হবে এরকম ব্যাপারটা। এই যেটা 29, হ্যাঁ, এখন 29-এর মধ্যে তুমি 29-এর চেয়ে ছোট সবচেয়ে বর্গ সংখ্যাটা খুঁজে বের করবে। যেমন আমরা যদি বলি 4, তাহলে 4 4 16, 16 কিন্তু 29-এর চেয়ে অনেক ছোট। তারপরে 5 ধরি, 5 গুণন 5, 5 5 25, তাহলে 5 কিন্তু নেওয়া যায় কারণ 29-এর চেয়ে ছোট। আবার যদি 6 ধরি, 6 গুণন 6, তাহলে কিন্তু 36, এটা 29-এর চেয়ে বড়। তার মানে এখানে 6 কিন্তু নেওয়া যাচ্ছে না, আমরা নিব 5। তাহলে দেখো 29কে আমরা কিভাবে লিখতে পারি? প্রথমে 5-এর বর্গ লিখলাম, এটা একটা বর্গ পেলাম, এর সাথে কত বর্গ যোগ করলে বাকিটা পাবো? এখন 5 5 25, 29 থেকে 25 বাদ দিলে আর কত থাকে? 4 থাকে না? এখন 4কে আমরা বর্গ কিভাবে প্রকাশ করতে পারি? আমরা যদি 2-এর বর্গ লিখি তাহলে কিন্তু 4 পাই। তাহলে দেখো এই যে 29কে আমরা দুইটি বর্গের সমষ্টি, এই একটি বর্গ, এই একটি বর্গ, এই যে যোগ করে দিলাম, এটা হলো সমষ্টি। তাহলে এখানে 5 5 25 আর এই যে 4, এই দুইটা যোগ করলে কিন্তু আমরা 29 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে বের করার নিয়ম। এখন দেখো 37কে আমরা কিভাবে বের করব? দুইটি বর্গের সমষ্টি। তাহলে 37-এর চেয়ে ছোট যে বর্গ হয়, আমরা দেখো 5 5 25 নিলে এটা কিন্তু 37-এর চেয়ে অনেক ছোট। তারপরে পরেরটা দেখি 6 6 36, এটা কিন্তু 37-এর চেয়ে ছোট, 36। আবার যদি আমরা 7 নেই, 7 7 49, এটা 37-এর চেয়ে বড়। তাহলে 7 নেওয়া যাবে না, তাহলে আমরা নিব 6, 6-এর বর্গ হয়ে গেল, 6 6 36। এখন এই 37 থেকে 36 বিয়োগ দিব, তাহলে কত থাকে? 1। তাহলে এখানে যদি আমরা 1-এর বর্গ নেই, 1কে বর্গ করলে কিন্তু 1ই হয়। তাহলে এখানে কি হচ্ছে? আমরা 6 6 36 প্লাস 1 37 পেয়ে গেলাম। তাহলে দেখো এই যে দুইটি বর্গের সমষ্টি রূপে আমরা 37কে প্রকাশ করলাম। তাহলে দেখো এই দুইটা খুবই ইন্টারেস্টিং না? এটা কিন্তু আমরা এখন যে কোনো সংখ্যা দিলে আশা করছি তোমরা বের করতে পারবে। ঠিক আছে, এবার আমরা খ নাম্বারটা দেখে নেব। তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। এখন আমরা এই সংখ্যাগুলো আমাদেরকে দেখতে হবে যে এই সংখ্যাগুলো কিভাবে বের করা হয়েছে। মানে প্রথমে আমরা বিভিন্ন প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। এটা যেহেতু প্যাটার্নের চ্যাপ্টার, আমরা দেখব যে এটার মধ্যে কি প্যাটার্ন আছে, কত যোগ করলে বা কত বিয়োগ করলে বা কত গুণ করলে পরবর্তী সংখ্যাটা আসছে। তো এখানে খেয়াল করো, 5-এর থেকে আমরা যদি 13 থেকে 5 বিয়োগ দেই কত পাই? 8। তার মানে 5-এর সাথে 8 যোগ করলে আমরা 13 পাচ্ছি। তারপর দেখো 13-র সাথে আবার যদি 8 যোগ করি 21 পাচ্ছি। মানে 21 থেকে 8 বিয়োগ করলে 13 আসে। ঠিক আছে, উল্টাটা আর কি, এখান থেকে 8 বিয়োগ করলে 13,
আবার 13-র সাথে 8 যোগ করলে 21। আবার পরেরটাও দেখি, দুইটা মিলালে হবে না, আমরা আরেকটু যাব। এখানে দেখো, আবার যদি আমরা 21-এর সাথে 8 যোগ করি 29 পাচ্ছি, 29-এর সাথে 8 যোগ করলে 37 পাচ্ছি। তার মানে এই প্রত্যেকটি সংখ্যার মধ্যবর্তী 8, এদের পার্থক্য হলো, সংখ্যার পার্থক্য হলো 8। তাহলে আমরা এই বলা হয়েছে তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করো। তাহলে এখন কিন্তু আমরা ইজিলি এটা বের করতে পারবো। তাহলে প্রথমে আমরা প্যাটার্নটা লিখে নিব। প্রদত্ত প্যাটার্ন 5, 13, 21, 29, 37। তাহলে এখানে দেখো প্রত্যেকটার মাঝখানে কিন্তু গ্যাপ 8। প্রতিটির পার্থক্য 8, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যার চেয়ে 8 বেশি। অতএব 37-এর পরবর্তী সংখ্যাটি 37 যোগ 8, 45। তারপর 45-এর পরবর্তী সংখ্যাটি 45 যোগ 8, 53। 53-এর পরবর্তী সংখ্যাটি 53 যোগ 8, 61। 61-র পরবর্তী সংখ্যাটি 61 যোগ 8 মানে 69। অতএব পরবর্তী 4টি সংখ্যা আমরা কি কি পেলাম? 45, 53, 61, 69। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখে নেই। তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয়। এখন সমষ্টি নির্ণয়ের কিন্তু একটি সূত্র আছে। সমষ্টি নির্ণয়ের সূত্রটি হলো প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা, কতগুলো পদ সেই সংখ্যা। তাহলে প্রথম পদ যোগ শেষ পদ। এখানে দেখো এই যে তার প্যাটার্নটি দেওয়া আছে, এটা কিন্তু প্রথম পদ আছে কিন্তু শেষ পদ কিন্তু আমাদের জানা নাই। তাহলে প্রথমেই আমাদের এই শেষ পদটা বের করে নিতে হবে। হ্যাঁ, আর শেষ পদ বের করার পরে কিন্তু আমরা এই সমষ্টি বের করতে পারবো। এখানে যেহেতু তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি বলেছে, 50টি সংখ্যা, তার মানে আমাদের এখানে 50তম পদটা বের করে নিতে হবে। 50তম পদ। এখন 50তম পদ বের করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? এই যে আমরা আগে যেভাবে প্যাটার্নটা বের করে নিয়েছিলাম, যে শততম প্যাটার্ন যেভাবে বের করেছি, হ্যাঁ, একটা বীজগণিতীয় রাশিমালা বের করে নিয়েছিলাম, এখানেও কিন্তু একইভাবে এটা থেকে একটা রাশিমালা বের করে নিতে হবে। তাহলে আমরা ইজিলি এই 50তম পদটা বের করতে পারবো। এখন দেখো, যেহেতু আমাদের প্যাটার্নে প্রত্যেকটার মধ্যে পার্থক্য হলো 8, তাহলে আমরা এভাবে লিখতে পারি প্রথম সংখ্যা 5 ইকুয়াল টু, দেখো 8, আমি 8 গুণন 1 বিয়োগ 3, দেখো 8 থেকে 3 বিয়োগ দিলে 5। দ্বিতীয় সংখ্যা হলো 13,
তাহলে 8 গুণন 2, 8 দুগুণে 16, 16 থেকে 3 বিয়োগ দাও 13। দেখো আমি এখানে পার্থক্য থেকে কিন্তু আমরা সবসময় এই প্যাটার্নটা বের করার চেষ্টা করবো। এর আগেরটাও কিন্তু আমরা তাই করেছিলাম, 2 গুণন 2 দিয়ে করেছিলাম যেহেতু পার্থক্য 2 ছিল। এখন 8 নিলাম, 8 নেওয়ার পরে এখান থেকে বিয়োগ করতে হবে না যোগ করতে হবে সেটা নির্ভর করবে যে এখানে কত আছে। এখন এখানে যদি 11 থাকতো তাহলে কিন্তু আমরা 8-এর সাথে 3 যোগ করতাম। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এরকম। তারপরে তৃতীয় সংখ্যা দেখো, তৃতীয় সংখ্যা হলো 21। 8 গুণন 3, 3 8 24, 24 থেকে তাহলে 3 বিয়োগ দেই, 21 হয়ে গেল। চতুর্থ সংখ্যা, এটা প্যাটার্নটা বের করার কারণ হলো আমরা এখানে বীজগণিতীয় রাশিমালা বের করব। আমরা চেষ্টা করব প্রথমটা আর এই শেষটা যেন এক হয় প্রত্যেকটার ক্ষেত্রেই, আর ভিতরে 1 2 3 4 এভাবে সিরিয়ালি থাকে, যাতে আমরা যখন 50তম বের করব এই জায়গাটায় আমরা n বা x এর মান বসিয়েই আমরা বের করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে 21-এর পরে আছে দেখো 29, সবগুলোই মিলে যাবে এভাবে। 8 গুণন 4, 4 8 32, 32 থেকে যদি 3 বিয়োগ দাও 29। পঞ্চম সংখ্যা 37, 8 গুণন 5, 5 8 40, 40 থেকে 3 বিয়োগ দাও তাহলে 37। তাহলে কিন্তু আমরা এখন একটা বীজগণিতীয় রাশিমালা পেয়ে যাব। অতএব বীজগণিতীয় রাশিমালা ইকুয়াল টু 8 গুণন, আমরা এই 1 2 3-এর জায়গায় n বসিয়ে দিলাম, বিয়োগ 3। তাহলে এটা 8n বিয়োগ 3, যেখানে n ইকুয়াল টু 1 2 3 4 এভাবে চলতেই থাকবে 100 পর্যন্ত, 1000 পর্যন্ত, যত দূর পর্যন্ত তোমার ইচ্ছা। অতএব 50তম সংখ্যা, 50তম সংখ্যার মানটা দেখো, 8 গুণন n এর মান আমরা 50 বসাবো, বিয়োগ 3, 5 8 40, 400 বিয়োগ 3 397। ঠিক আছে, 50তম সংখ্যা পেয়ে গেলাম। এখন 50তম সংখ্যা পেয়ে গেলাম, কিন্তু আমাদের প্রশ্ন হলো তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে আমরা কিন্তু সিরিজটা পেয়ে গেলাম। এখন এই যে 50তম সংখ্যার সমষ্টি নির্ণয় করো, 50তম সংখ্যার সমষ্টিটি হবে কি? আমরা জানি এটা কিন্তু এই প্রশ্নে গ নম্বরের শুরুতেও তোমরা এই ফর্মুলাটা লিখে নিতে পারো। 50তম সংখ্যার সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 গুণন পদ সংখ্যা। পদ সংখ্যা হলো 50। তাহলে এখানে আমাদের প্রথম পদ কত? প্রথম পদ আছে কিন্তু 5, আর শেষ পদ কিন্তু আমরা বের করে নিলাম। শেষ পদ হলো এই যে 397। শেষ পদ কেন? কারণ 50তম সংখ্যাটা বের করেছি, 50তম সংখ্যার সমষ্টি বের করতে হবে। তাহলে 50, প্রথম পদ হলো 5, 5 যোগ 397 ভাগ 2 গুণন 50। প্রথম এখানে 50তম না, 50টি পদ, এটা কিন্তু পার্থক্য আছে। আমি এখানে 50তম লিখেছি, এখানে 50টি পদের সংখ্যা, 50টি সংখ্যার সমষ্টি। ঠিক আছে, তাহলে এটা হবে 402। এখন এটাকে কাটাকাটি করো, 201, তাহলে 201 গুণন 50, তাহলে 0, এটাই হবে উত্তর।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। একবার না বুঝলে এটা আবার দেখবে, তাহলে আশা করছি বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না। আর যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, কোনো উপকার এসে থাকে, তাহলে অবশ্যই তুমি তোমার প্রিয়জনদেরকে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে পরবর্তীরাও উপকৃত হতে পারে। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।